নমস্কার বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম। আজকে আমরা শেষ করব বোম্বাইয়ের বোম্বেটে গল্পটি। তাহলে চলুন শুরু করি গল্পটি। বম্বে থেকে পুনা যাওয়ার পথে খান্ডালা আর লোনাউলির মাঝামাঝি একটা লেভেল ক্রসিং এর কাছে আমাদের যেতে হবে শুটিং দেখতে। ছবির 11টা ক্লাইম্যাক্সের শেষ ক্লাইম্যাক্স দৃশ্য তোলা হবে আজ। একদিনে কাজ শেষ হবে না, পরপর আরো 4 দিন যেতে হবে সবাইকে। আমরা ঠিক করেছি আর যদি ভালো লাগে তাহলে বাকি কদিনও যাব। ট্রেনটা এই 5 দিনই পাওয়া যাবে, প্রতিদিনই ঠিক 1টা থেকে 2টো, অর্থাৎ 1 ঘন্টার জন্য। ডাকাত দলের ঘোড়া আর হিরোর লিঙ্কন কনভার্টিবল থাকবে সারা দিনের জন্য। ভিলেন ইঞ্জিন ড্রাইভারের জায়গা দখল করে ট্রেন চালিয়ে নিয়ে চলেছে। সেই ট্রেনেরই একটা কামরায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে হিরোইন আর তার কাকা। মোটরে করে হিরো ট্রেনের উদ্দেশ্যে ধাওয়া করছে। এদিকে হিরোর যে যমজ ভাই, যাকে ছোটবেলায় ডাকাতে ধরে নিয়ে গেছিল আর যে এখন নিজেই ডাকাত, সে আসছে ঘোড়া করে দলবল নিয়ে ট্রেনটাকে অ্যাটাক করবে বলে। মোটরে হিরো এসে পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গেই ডাকাত ভাই ঘোড়া থেকে চলন্ত ট্রেনে লাফিয়ে পড়ে। ইঞ্জিনের ভিতর ফাইট হয়, ভিলেন ড্রাইভার খতম হয়। সেই সময় মোটরে করে হিরো এসে পড়ে, আর তারপর বাকি অংশ রূপালী পর্দায় দেখিবেন। আসলে শেষটা নাকি 3 রকম ভাবে তোলা হবে, তারপর পর্দায় যেটা বেশি ভালো লাগে সেটা রাখা হবে। পুলকবাবু সকালে 3 মিনিটের জন্য ঢু মেরে গেছেন। আমাদের ব্যবস্থা সব ঠিকঠাক জেনে বললেন, লালুদা, আপনাকে দেখেই বুঝতে পারছি তীরন্দাজ আপনার খুব ভালো লেগেছে। আসলে লালমোহনবাবু সকাল থেকেই রাত্রির ঘটনাটা ভেবে ক্ষণে ক্ষণে আপন মনে হেসে ফেলছিলেন। পুলকবাবু সামনে সেই হাসিটাই বেরিয়ে পড়েছিল। এখন পুলকবাবুর কথা শুনো আরো জোরে জোরে হেসে বললেন, ও করপাড়ের ছেলে, তুমি দেখালে ভাই। হ্যাঁ, সত্যি। ফিরতে রাত হবে, তাই ফেলুদা বলল হাত ব্যাগগুলো সঙ্গে নিয়ে যেতে। কালকের কেনা কমলালেবু, বিস্কুট, লজেন্স ইত্যাদি 3 ব্যাগে ভাগ করে দেওয়া হলো। আর লালমোহনবাবুর ক্যাশ 10,000 টাকা ম্যানেজারের জিম্মায় সিন্ধুকে রেখে রসিদ নিয়ে নেওয়া হলো। কি জানি বাবা, ভদ্রলোক বললেন, ফিল্মের ডাকাতের দলে আসল ডাকাতও যে ঢুকে পড়বে না এক আধটা, তার কি গ্যারেন্টি? ফেলুদা সকালে একবার বেরিয়েছিল, বলল ওর সিগারেটের স্টক নাকি ফুরিয়েছে। যেখানে যাচ্ছি সেখানে কাছাকাছির মধ্যে নাও পাওয়া যেতে পারে। ওই ফেরার 10 মিনিটের মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম। আজও দেখলাম গাড়িতে গুলবাহার সেন্টের কিছুটা গন্ধ রয়েছে। বম্বে থেকে থানা স্টেশন প্রায় 25 কিলোমিটার। সেখান থেকে রাস্তা ডাইনে ঘুরে ন্যাশনাল হাইওয়ে ধরে পুনার দিকে চলে গেছে। এই রাস্তায় 80 কিলোমিটার গেলেই খান্ডালা। আজ দিনটা বেশ ভালো। আকাশের টুকরো টুকরো মেঘ হাওয়ার তেজে তরতর করে ভেসে চলেছে। তার ফাঁক দিয়ে রোদ বেরিয়ে বোম্বাই শহরটাকে বারবার ধুয়ে দিচ্ছে। পুলকবাবু বলে গেছেন শুটিং এর জন্য এটা নাকি আইডিয়াল ওয়েদার। লালমোহনবাবুর অবশ্যই আজকে সবকিছু ভাল লাগছে। খালি খালি বললেন, বিলেত যাবার আশ মিটে গেল মশাই। পাশের লোক ঝুলছে না, সেটা লক্ষ্য করলেন? ও কি সিভিক সেন্স এদের সত্যি। থানা পৌঁছতে লাগলো প্রায় 1 ঘন্টা। এখন 9:15 বাজে, হাতে সময় নেই। তাই আমরা 3 জন আর ড্রাইভার স্বরূপলাল একটা চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে এলাচ দেওয়া চা খেয়ে নিলাম। থানা ছাড়বার কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমরা ওয়েস্টার্ন ঘাটসের পাহাড়ের পাশ দিয়ে চলেছি। ট্রেন লাইন আর এখন আমাদের পাশে নেই, সেটা থানার পরে উত্তরে ঘুরে চলে গেছে কল্যাণ। কল্যাণ থেকে আবার দক্ষিণে ঘুরে সেটা মাথেরান হয়ে যাবে পুনা। মাঝপথে পড়বে আমাদের লেভেল ক্রসিং। পথে লালমোহনবাবুর গলায় কমলালেবুর বিচি আটকে গিয়ে ভীষণ লাগা ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। ফেলুদার মনের অবস্থা কি সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল না।
ও গম্ভীর মানে যে চিন্তিত, সেটা ফেলুদার বেলায় খাটে না এ আমি আগেও দেখেছি। 12:30 নাগাদ খান্ডালা ছাড়িয়ে মাইলখানেক যেতেই সামনে দূরের রাস্তার ধারে একটা জায়গায় মনে হলো যেন মেলা বসেছে। তারপর মনে হলো মেলায় এত গাড়ি থাকবে কেন। আরো কাছে যেতে গাড়ি আর মানুষ ছাড়া আর একটা জিনিস চোখে পড়ল, সেটা হচ্ছে ঘোড়া। এবার বুঝলাম ভিড়টা আসলে হচ্ছে জেট বাহাদুরের শুটিং এর দল। সব মিলিয়ে অন্তত 100 খানেক লোক। বাস্কো প্যাট্রা ক্যামেরা, আলো রিফ্লেক্টর, শতরঞ্চি, সে এক এলাহি ব্যাপার। আমাদের গাড়িটা একটা অ্যাম্বাসেডর আর একটা বাসের মাঝখানে এসে একটা ফাঁক পেয়ে তার ভিতরে ঢুকে থেমে গেল। আমরা নামার সঙ্গে সঙ্গেই পুলকবাবু এগিয়ে এলেন। তার মাথায় একটা সাদা ক্যাপ আর গলায় ঝোলানো একটা দূরবীনের মতো যন্ত্র। গুড মর্নিং, সব ঠিক হ্যায়? আমরা তিনজনেই মাথা নেড়ে ইয়েস জানিয়ে দিলাম। শুনুন মিস্টার কোরের ইনস্ট্রাকশন, উনি মাথেরানে আছেন যেখান থেকে ট্রেন আসছে। রেল কোম্পানির কর্তাদের সঙ্গে কথাবার্তা আছে, কিছু পেমেন্টও আছে বোধ হয়। উনি ট্রেনের সঙ্গেই চলে আসবেন অথবা মোটরে করে আসবেন। আপনারা ট্রেনটা এলেই খবর পেয়ে যাবেন। মোট কথা উনি আসুন বা না আসুন, আপনারা ফার্স্ট ক্লাসে উঠে পড়বেন। অল ক্লিয়ার? অল ক্লিয়ার, ফেলুদা বলে উঠল। বোম্বাইয়ের ফিল্ম লাইনে যে এত বাঙালি কাজ করে এটা আমার ধারণা ছিল না। তার মধ্যে কেউ কেউ যে ফেলুদাকে চিনে ফেলবে তাতে আর আশ্চর্য কি। ক্যামেরাম্যান দাশু ঘোষের সঙ্গে পরিচয় হতেই তার চোখ কুঁচকে গেল। মিত্তির, আপনি কি ডিটেক? ধরেছেন ঠিক, কিন্তু চেপে রাখুন। কেন মশাই, আপনি তো আমাদের প্রাইড। সেবারে এলোরার মূর্তি চুরির ব্যাপারটা। ফেলুদা আবার ঠোঁটে আঙুল দিয়ে ভদ্রলোককে থামালো। দাশুবাবু এবার গলা নামিয়ে বললেন, আবার কোনো তদন্ত করছেন নাকি এখানে? আগে না, স্রেফ বেড়াতে এসছি আমার এই বন্ধুটির সঙ্গে। দাশু ঘোষ 21 বছর বোম্বেতে থেকেও নিয়মিত বাংলা উপন্যাস পড়েন, এমনকি জটায়ুর বইও পড়েছেন 2-3টে। এ দৃশ্যে অবশ্যই উনি ছাড়া আরও 2জন ক্যামেরাম্যান কাজ করছেন, তারা অবাঙালি। পুলকবাবুর 4 জন অ্যাসিস্ট্যান্টের 2 জন বাঙালি, যারা অ্যাক্টিং করবেন তাদের মধ্যে অবশ্যই কেউ বাঙালি নেই। অর্জুন মেহরাহোত্রা ছাড়া আজ আছেন ভিলেন বেশি মিকি। শুধু মিকি পদবি ব্যবহার করেন না, বোম্বাইয়ের উঠতি ভিলেনের মধ্যে টপ। একসঙ্গে 37টা ছবি সই করেছেন, যদিও তার মধ্যে 29টার গল্প চেঞ্জ করে ফাইটের সংখ্যা কমাতে হচ্ছে। ভাগ্যে জেট বাহাদুরে মাত্র 4টে ফাইট, না হলে পুলকবাবু আর মিস্টার গোড়েকেও মাথা চুলকাতে হতো। এসব খবর আমাদের দিলেন প্রোডাকশন ম্যানেজার সুদর্শন দাস। ইনি উড়িষ্যার লোক, অনেক দিন বোম্বেতে রয়েছেন। তবে এ ছবিটা হয়ে গেলেই নাকি কটক ফিরে গিয়ে নিজে উড়িয়া ছবি পরিচালনা করবেন। ফেলুদা ইতিমধ্যে হাঁটতে হাঁটতে চলে গেছে আর একটা জটলার দিকে। সেখানে ডাকাতের দলকে মেকআপ করে পোশাক পরানো হচ্ছে। একজন ডাকাতের সঙ্গে ফেলুদাকে দিব্যি বাতচিত করতে দেখে একটু অবাক হয়েই এগিয়ে এলাম। তারপর ডাকাতদের গলা শুনে বুঝলাম, ও মা, এ যে কুংফু এক্সপার্ট ভিক্টর পেরুমাল। হিরোর যমজ ভাইয়ের মেকআপ করা হয়েছে তাকে। ছুটন্ত ঘোড়া থেকে লাফিয়ে চলন্ত ট্রেনের ছাদে পড়তে হবে, তারপর 6টা কামরার ছাদের উপর দিয়ে হেঁটে গিয়ে একেবারে ইঞ্জিনে পৌঁছে ভিলেন বেশি মিকিকে ঘায়েল করতে হবে। তারপর হিরো আর তার 20 বছর না দেখা ডাকাত বনে যাওয়া ভাইয়ের মধ্যে হাই ভোল্টেজ সংঘর্ষ। লালবনবাবু এই এলাই ব্যাপার দেখে কেমন জানি চুপ মেরে গেছেন। যদিও ভেবে দেখলে তার ফুর্তি হবার কথা, কারণ তার গল্পকে ঘিরেই এত হইহল্লা। একটা গল্প লিখে এতগুলো লোককে এত হাঙ্গামা, এত পরিশ্রম, এত খরচের মধ্যে ফেলেছি, এটা ভাবতে একটা পিকুলিয়ার ফিলিং হচ্ছে। তো বেশ, এক এক সময় নিজেকে রীতিমতো শক্তিশালী বলে মনে হচ্ছে, মাঝে মাঝে আবার গিল্টিও মনে হচ্ছে। আবার সেই সঙ্গে এও মনে হচ্ছে যে এরা লেখককে কোনো তো সম্মানই দেয় না। কটা লোক এখানে জটায়ুর নাম জানে সেটা বলতে পারো? আমি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, যদি ছবি হিট হয় তাহলে নিশ্চয়ই জানবে। আশা করি। যেসব ডাকাতের মেকআপ হয়ে গেছে তাদের মধ্যে কয়েকজন ঘোড়ার পিঠে চেপে ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে। ঘোড়াগুলো একটা বিশাল বট গাছের তলায় জড়ো হয়েছিল।
গুনে দেখলাম সব শুদ্ধ 9টা। মিনিট খানেকের মধ্যেই নীল কাঁচতলায় একটা প্রকাণ্ড সাদা লিঙ্কন কনভারভেটেল গাড়িতে হিরো আর ভিলেন এসে হাজির হলো। হিরোইনের দরকার লাগবে না, কারণ ট্রেনের কামরায় বন্দি অবস্থায় তার শটগুলো নাকি স্টুডিওতে তোলা হবে। সেটা এক হিসেবে ভালো। এই 2 পুরুষ তারকা গাড়ি থেকে নামতেই চারিদিকে যা শোরগোল পড়ে গেল, হিরোইন থাকলে জানি কি হতো। সুদর্শন বাবু চা এনে দিয়েছিলেন। আমরা খাওয়া শেষ করে পেয়ালা ফেরত দিচ্ছি, এমন সময় বাজখাই গলায় লাউডস্পিকারে হাঁক শোনা গেল, ট্রেন কামিং, ট্রেন আতি হ্যায়, এভরিবডি রেডি। ঝুকঝুক শব্দের সঙ্গে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে 8টা বগি সমেত পুরনো টাইপের ইঞ্জিনটা যখন লেভেল ক্রসিংয়ের কাছে এসে দাঁড়ালো, তখন গাড়িতে ঠিক 1টা বাজতে 5 মিনিট। ফার্স্ট ক্লাস কামরা যে মাত্র একটাই, আর সেটাও যে পুরনো ধাঁচের সেটা দূর থেকেই বুঝতে পারছি। অন্য কামরাগুলোতে মাথেরান থেকে প্যাসেঞ্জার বসিয়ে দেওয়া হয়েছে, তাদের মধ্যে ছেলে মেয়ে বুড়ো বুড়ি সব রকমই আছে। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই পুলকবাবুর ব্যস্ততা একেবারে সপ্তমে চড়ে গেছে। তিনি একবার এ ক্যামেরা থেকে ও ক্যামেরায় ছুটে যাচ্ছেন, একবার হিরো থেকে ভিলেন, একবার এ অ্যাসিস্ট্যান্ট থেকে ও অ্যাসিস্ট্যান্ট। লালমোহনবাবু পর্যন্ত বলতে বাধ্য হলেন, না মশাই, শুধু টাকা দিয়ে ছবি হয় না, এটা বোঝা যাচ্ছে। হিরোর গাড়ি রেডি। কালো চশমা পরে স্টিয়ারিং ধরে বসে আছে অর্জুন মেহরোত্রা। পাশে তার নিজের মেকআপ ম্যান আর 2জন ছোকরা টাইপের লোক, বোধহয় চামচা টামচা হবে। অর্জুনের সামনের একটা হুড খোলা জিপে তেপায়া স্ট্যান্ডের উপরে ক্যামেরাও রেডি। ভিক্টর সমেত ডাকাতের দল ঘোড়ায় পিঠে চেপে আগে এগিয়ে গেছে। তারা চলন্ত ট্রেন থেকে সিগন্যাল পেলে একটা বিশেষ পাহাড়ের বিশেষ জায়গা থেকে নেমে এসে ট্রেনের পাশে দৌড়ানো আরম্ভ করবে। ভিলেন মিকিকে দেখলাম পুলকবাবুর একজন সহকারীর সঙ্গে ইঞ্জিনের দিকে এগিয়ে এলো। আমাদের কি করা উচিত ঠিক বুঝতে পারছি না, কারণ মিস্টার গোরের কোনো দেখা নেই। তিনি ট্রেনেই এসেছেন কি না সেটাও বুঝতে পারছি না। ভিড় পাতলা হয়ে গেছে, অথচ আমাদের দিকে কেউ আসছে না দেখে লালমোহনবাবুর উসখুসকি আরম্ভ হয়ে গেল। বললেন, ও ফেলুবাবু, এরা কি ভুলে গেল নাকি আমাদের? একটি মাত্র প্রথম শ্রেণীর কামরা, কথা মতো সেটাতে গিয়েই ওঠা উচিত আমাদের। দেখি আরও 2 মিনিট কি হয়। 2 মিনিটের আগেই ইঞ্জিন থেকে 2টো হুইসেল শোনা গেল, আর সেই মুহূর্তেই সুদর্শন দাসের হাঁক, এই যে আপনারা চলে আসুন, চলে আসুন। আমরা হাতে ব্যাগ নিয়ে দৌড় দিলাম। সুদর্শনবাবু আমাদের ফার্স্ট ক্লাসের দরজা অবধি পৌঁছে দিলেন। বললেন, আমি তো কিছুই জানতাম না। এইমাত্র একজন লোক এসে খবর দিলে, বললে গোড়ে সাহেব আধ ঘন্টার মধ্যে এসে পড়বেন। প্রথম শটের পর ট্রেন আবার এখানেই ফিরে আসবে। কামরায় উঠে দেখি একটা বেঞ্চির উপর বড় জলের ফ্লাক্স আর সাফারি রেস্টুরেন্টের নাম লেখা 4টে সাদা কাগজের বাক্স, অর্থাৎ আমাদের লাঞ্চ। এত ব্যস্ততার মধ্যেও ভদ্রলোকের যে আশ্চর্য খেয়াল সেটা স্বীকার করতেই হবে। আর একটা হুইসেলের সঙ্গে একটা ঝাঁকুনি দিয়ে গাড়ি ছেড়ে দিল। আমরা 3জনে জানলা দিয়ে বাইরে কাণ্ড কারখানা দেখবার জন্য তৈরি হলাম। একেবারে নতুন অভিজ্ঞতা, তাই মনে একটা বেশ রোমাঞ্চ ভাব হচ্ছিল। গাড়ি ক্রমশ স্পিড নিচ্ছে। ধানপাশ দিয়ে রাস্তা গেছে, সেদিকের বেঞ্চিতেই বসেছি আমরা 3জন। বাঁদিকে পাহাড় পড়বে, অর্থাৎ সেটা হলো ডাকাতের দিক, ডান দিকটা হিরোর দিক। আরও একটু স্পিড বাড়ার পর ডান দিকের রাস্তা দিয়ে প্রথমে ক্যামেরা সমেত জিপ, তারপর হিরোর গাড়ি আসতে দেখা গেল। অবশ্য হিরো ছাড়া গাড়িতে আর কেউ নেই। ক্যামেরার মুখটাও যে তার দিকে ঘোরানো সেটা বুঝতে পারলাম। যিনি ছবি তুলছেন তিনি ছাড়া আরও 3জন লোক রয়েছেন। তার মধ্যে একজন হলো পুলকবাবুর অ্যাসিস্ট্যান্ট। সে হাতে একটা চোঙা নিয়ে তার ভিতর দিয়ে হিরোকে ডাইনে তাকাও, বাঁয়ে তাকাও ইত্যাদি নির্দেশ দিচ্ছে। আর 2টো ক্যামেরার একটার সঙ্গে পুলকবাবু রয়েছে, সেটা রয়েছে ট্রেনেরই একটা কামরার ভিতর। তৃতীয় ক্যামেরাটা রয়েছে ট্রেনের পিছন দিকের শেষ কামরার ছাতে। হিরো তেমন জোরে গাড়ি চালাচ্ছে না দেখে আমার মনটা
দমে গিয়েছিল। কিন্তু ফেলুদা বলল ওটা ছবিতে নাকি জোরেই মনে হবে, কারণ ক্যামেরার স্পিড কমিয়ে শটটা নেওয়া হচ্ছে। তাছাড়া যতটা আসতে ভাবছিস ততটা আসতে কিন্তু যাচ্ছে না গাড়িটা, কারণ আমাদের ট্রেনটা তো চলছে সঙ্গে সঙ্গে, আর চলছে বেশ জোরেই। ঠিক কথা, এটা আমার খেয়াল হয়নি। কিছুক্ষণের মধ্যে ক্যামেরা আর হিরোর গাড়ি আমাদের কামরা ছাড়িয়ে চলে গেল। পুরনো ক্যামেরা, তাই জানলায় গরাদ নেই। পুরনো কামরা, তাই জানলায় গরাদ নেই। গলা বাড়িয়ে আরও কিছুক্ষণ দেখার ইচ্ছে ছিল, কিন্তু ফেলুদা বাধা দিয়ে বলল, জেট বাহাদুর ছবি দেখতে গিয়ে যদি পর্দায় দেখিস তুই গলা বাড়িয়ে শুটিং দেখছিস, সেটা কি খুব ভালো হবে? ফেলুদা দেখি আমার পাশে নেই। তার দৃষ্টি বাথরুমের দরজার দিকে। সে এক লাফে উল্টো দিকে চলে গেছে, তার ডান হাত কোটের পকেটে। বন্দুক বার করে লাভ নেই মিস্টার মিত্রির, অলরেডি একটা রিভলভার আপনার দিকে পয়েন্ট করা রয়েছে। এবার দেখলাম পাহাড়ের দিকের দরজাটা খুলে গেল। একজন লোক হাতে একটা রিভলভার নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে দরজার মুখেই দাঁড়িয়ে রইল। একে কি দেখেছি আগে? হ্যাঁ, এ তো সেই লাল শার্ট, কিন্তু আজ এর পোশাক অন্য। আর চেহারায় যে হিংস্র ভাব দেখছি, সেটা যে সেদিন এয়ারপোর্টে দেখিনি। আজ এই অবস্থায় দেখে বুঝছি লোকটা একেবারে নিখাত খুনে। তার হাতের রিভলভারটা তাক করা রয়েছে সোজা ফেলুদার দিকে। এবার বাথরুমের দরজাটা অল্প ফাঁক অবস্থা থেকে পুরো খুলে গেল, আর সেই সঙ্গে কামরাটা গুলবাহারের গন্ধে ভরে গেল। শান শান, লালমোহন বাবুর শরীর কুংড়ে ছোট হয়ে গেছে। সান্নালি বটে, বললেন আগন্তুক। আর আপনার সঙ্গেই আমার আসল দরকার মিস্টার গাঙ্গুলি। বইয়ের প্যাকেটটা নিশ্চয়ই ফেলে রেখে আসেননি। ব্যাগটা খুলুন, খুলে বার করে দিন। না দিলে কি ফল হবে সেটা আর নাই বললাম। প্যাকেট? কি প্যাকেটের কথা বলছি? বুঝছেন নিশ্চয়ই। আপনার বই আপনার হাতে নিশ্চয়ই তুলে দিয়ে আসেনি সেদিন এয়ারপোর্টে। বার করুন। আপনি ভুল করছেন, প্যাকেট ওর কাছে নেই, আমার কাছে। ট্রেনের শব্দের মধ্যে সকলকেই চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, কিন্তু ফেলুদার গম্ভীর গলা চাপা অবস্থাতেও ট্রেনের শব্দ ছাপিয়ে সান্নালে কানে পৌঁছেছে, কারণ চশমার পেছনে ভদ্রলোকের চোখ দুটো জ্বলে উঠল। লাইফ ডিভাইনের এতগুলো পাঁচটা নষ্ট করে আপনার ঐশ্বর্য কিছু বাড়ল কি? ফেলুদার গলার স্বর এখনও ধীর, কথাগুলো খুবই মাপা। নিম্ন গুন্ডাটার দিকে আর দৃষ্টি দিয়ে খসখসে গলায় বললেন সান্নাল, ये आदमी कोई भी गड़बड़ करने से इनको खत्म करना। হাত তুলে রাখুন মিস্টার মিত্তির। আপনার ঝুঁকিটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? ফেলুদা বলল, আপনি যে জিনিসটা চাইছেন সেটা পেলেই তো আমাদের ছেড়ে দেবেন না। খতম আমাদের এমনিতেই করবেন, কিন্তু ট্রেন থামলে আপনার কি দশা হবে সেটা ভেবে দেখেছেন? ভেরি ইজি, দাঁত বের করে বিশ্রী হেসে বললেন মিস্টার সান্যাল। আমাকে আর কে চেনে বলুন? এত প্যাসেঞ্জার রয়েছে ট্রেনে, তার মধ্যে মিশে যেতে পারবো না? আপনাদের লাশ পড়ে থাকবে, আমি বাইরে বেরিয়ে অন্য কামরায় চলে যাব। ভেরি ইজি, ইজন্ট ইট? ফেলুদার সঙ্গে অনেক রকম সংকটের মধ্যে আমার সাহস বেড়ে গেছে ঠিকই। প্রথম থেকে বলুন। ফেলুদার সঙ্গে অনেক রকম সংকটের মধ্যে পড়ে আমার সাহস বেড়ে গেছে ঠিকই, কিন্তু একটা কারণে এই মুহূর্তে সাহস আনার চেষ্টা সত্ত্বেও বারবার আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। কারণ আর কিছুই না, ওই নিম্ন এরকম একটা নিষ্ঠুর খুনে চেহারা গল্পেই পড়া যায়। কামরার বন্ধ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, গায়ের ফিনফিনে ফুলকারি করা শার্টটা খোলা জানলা দিয়ে আসা হাওয়াতে ফুরফুর করছে। ডান হাতটা ট্রেনের ঝাঁকুনিতে দুললেও রিভলভারটা ঠিক ফেলুদার দিকে তাক করা রয়েছে। সান্যাল এক পা করে এগিয়ে এলেন, নাক জ্বলে যাচ্ছে সেন্টের গন্ধে। সান্যালের দৃষ্টি ফেলুদার ব্যাগের দিকে, এয়ার ইন্ডিয়ার ব্যাগ। ফেলুদার সামনেই সিটের উপর রাখা। লালমোহনবাবুর কী অবস্থা জানি না, কারণ তিনি এখনও আমার পেছনে। ট্রেনের আওয়াজের মধ্যেও ওর হাঁপানির টানের মতো নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ট্রেন ছুটে চলেছে, তার মানে শুটিংও হয়ে চলেছে নিশ্চয়ই।
মিস্টার গোড়ে কি সাংঘাতিকভাবে আমাদের ডোবালেন সেটা উনি জানেন কি? সান্যাল সিটে এসে বাক্সটার ক্যাচ টিপলেন। ঢাকনা খুলল না, বাক্সে চাবি লাগানো। চাবি কোথায়? এটা চাবি কোথায়? মিস্টার সান্যালের সমস্ত মুখ অসহিষ্ণু রাগে কুঁচকে গেল। আমার কোথায় চাবি? পকেটে। কোন পকেটে? ডান পকেটে। আমি জানি ওই পকেটেই ফেলুদার রিভলভার। সান্যাল উঠে দাঁড়ালেন। রাগে ফুলছেন তিনি। কয়েক মুহূর্ত যেন কিং কর্তব্য বিমড়। তারপর, তুমি এসো। আমার দিকে ফিরে গর্জিয়ে উঠলেন মিস্টার সান্যাল। ফেলুদাও আমার দিকে চাইল। ইঙ্গিতে বুঝলাম সে আমাকে সান্যালের আদেশ পালন করতে বলছে। যখন ফেলুদার দিকে এগোচ্ছি তখন ট্রেনের শব্দ ছাড়া আর একটা শব্দ কানে এলো, ঘোড়ার খুরের শব্দ। এর মধ্যে কখন যে বাঁ দিকে পাহাড়ে এসে গেছে তা খেয়ালই করিনি। ফেলুদার পকেটে যখন হাত ঢোকাচ্ছি তখন দেখলাম পাহাড়ের গা দিয়ে ধুলো উড়িয়ে ডাকাতের দল নামছে। রিভলভারের পাশে হাত রাতেই চাবি ঠেকলো হাতে। দিয়ে দে। আমি চাবি দিয়ে দিলাম মিস্টার সান্যালকে। ফেলুদার হাত দুটো এখনও মাথার উপর। সান্যাল বাক্সের তালায় চাবি লাগিয়ে ঘোরালেন। বাক্স খুলে গেল। লাইফ ডিভাইন উপরেই রাখা। বাক্স থেকে বইটি বেরিয়ে এলো। জানলার ঠিক বাইরেই ঘোড়ার খুর, একটা নয় অনেকগুলো, তীর বেগে নেমে এসেছে পাহাড়ের গা বেয়ে, ছুটে চলেছে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে। সান্যাল বইটা হাতে নিয়ে কয়েকটা পাতা উল্টিয়ে যখন পৌঁছালেন, তারপরে আর উল্টানো যায় না, কারণ সেগুলো পরস্পরের সঙ্গে সাঁটানো। এবার উল্টানোর বদলে সান্যাল একটা অদ্ভুত কাজ করলেন। পাতার মাঝখানটা খামচিয়ে সেটাকে ছিঁড়ে ফেললেন, আর ফেলতেই তার তলায় একটা চৌকো খাপ বেরিয়ে পড়ল। পাতাগুলোর মাঝখানটা একসঙ্গে কেটে ফেলে খোপটা তৈরি করা হয়েছে। খোপের ভিতর দৃষ্টি দিতেই সান্যালের মুখের অবস্থা দেখবার মতো হলো। উনি ভিতরে কি আশা করেছিলেন আমি জানি না। এখন বেরোলো খান আজটেক সিগারেটের পোড়া টুকরো, ডজন খানেক পোড়া দেশলাই, আর বেশ খানিকটা সিগারেটের ছাই। কিছু মনে করবেন না, ওটাকে ছাইদান হিসেবে ব্যবহার করার লোভ সামলাতে পারলাম না। এবার সান্যাল এত জোরে চেঁচালেন যে মনে হলো সমস্ত ট্রেন ওর কথা শুনে ফেলবে। জোরে বলবে একটু, আর একটু রাগে। বিয়াদবির আর জায়গা পাওনি? ভেতরের আসল জিনিস কোথায়? কি জিনিসের কথা বলছেন আপনি? স্কাউন্ডেল, তুমি জানো না কিসের কথা বলছি? নিশ্চয়ই জানি, তবু আপনার মুখ থেকে শুনতে চাই। কোথায় সে জিনিস? পকেটে। কোন পকেটে? বাঁ পকেটে। ডাকাতের দল এখন জানলার ঠিক বাইরে, কারণ পাহাড় আরও কাছে চলে এসছে। ধুলো এসে ঠুকছে আমাদের কামরায়। এও দেয়ার। আমি জানি আমার উপর আবারও হুকুম হবে। বলো। হাঁ করে দাঁড়িয়ে আছো কি? যাও, হাত ঢোকাও। আবার আদেশ মানতে হলো। এবার পকেট থেকে যে জিনিসটি বেরোলো তেমন জিনিস আমি কোনোদিনও হাতে ধরিনি। হিরে আর মুক্তো দিয়ে গাঁথা এই আশ্চর্য হার রাজা বাদশাদের হাতেই মানায়। দাও ওটা আমাকে। মিস্টার সান্যালের চোখ জলজল করছে, কিন্তু এবার রাগে নয়, উল্লাসে এবং লোভে। আমার হাত সান্যালের দিকে এগিয়ে গেল। ফেলুদার হাত মাথার উপর তোলা। লালমোহনবাবু মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। ডাকাতের দল। তরাম! একটা ভারী শব্দের সঙ্গে সঙ্গে আমাদের কামরাটা যেন একটু কেঁপে উঠল। আর তারপরেই দেখলাম নিম্মর কামরার মেঝেতে গড়াগড়ি দিচ্ছে, কারণ এক জোড়া পা জানলা দিয়ে ঢুকে শতান সজোরে লাথি মেরেছে তার গায়ে। ফলে নিম্মর হাতের রিভলভার ছুটে গিয়ে সিলিংয়ের বাতির কাঁচ চুরমার করে দিল, আর সেই সঙ্গে ফেলুদারও হাতে বিদ্যুৎ বেগে চলে এলো তার নিচের রিভলভার। এবারে পাহাড়ের দিকের দরজাটা আবার খুলে গেল, আর সেই দরজা দিয়ে ডাকাতের বেশে যিনি ঢুকলেন তাকে আমরা তিনজনে খুব ভালো করে চিনি। থ্যাংক ইউ ভিক্টর, ফেলুদা বলে উঠলেন। মিস্টার সান্যাল সিটের ওপর বসে পড়েছেন। এবার কাঁপুনিটা রাগের নয়, ভয়ের, কারণ তিনি জানেন তিনি জব্দ, তার আর পালাবার পথ নেই। এদিকে শুটিংয়ে গণ্ডগোল বুঝে কেউ নিশ্চয়ই
চেন টেনে দিয়েছে, কারণ ট্রেনটা যেভাবে থামলো সেটা চেন টানলেই হয়। থামার কয়েক সেকেন্ডের মধ্যেই শোরগোল শুনতে পেলাম। একই লোকের নাম ধরে অনেকে চিৎকার করছে, ভিক্টর, ভিক্টর, ভিক্টর। কোথায় গেল ভিক্টর? পুলকবাবুর গলা। যত গণ্ডগোল তো ভিক্টরকে নিয়েই, কারণ তার লাফিয়ে পড়ার কথা ছাতে, আর সেই কিনা সোজা এসে ঢুকেছে আমাদের কামরায়। ফেলুদা দরজা খুলে মুখ বার করে পুলকবাবুকে ডাকলেন, এই যে মশাই, এইদিকে। ভদ্রলোক হন্তদন্ত হয়ে আমাদের কামরায় উঠে এলেন। দেখে মনে হলো তার শেষ অবস্থা, কারণ শুনেছি এই ধরনের একটা শটে গণ্ডগোল হওয়া মানে প্রায় 30,000 টাকা জলে যাওয়া। ব্যাপার কি ভিক্টর? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আপনার ছবিতে জেট বাহাদুর আখ্যা একমাত্র ভিক্টর পেরুমালই পেতে পারে পুলকবাবু। তার মানে? পুলকবাবু অবাক হয়ে দেখলেন ফেলুদার দিকে। তার ফ্যালফেলে ভাবটার মধ্যে এখনও যথেষ্ট পরিমাণে বিরক্তি মেশানো রয়েছে। আর স্মাগলারের পাটটা পরমেশ কাপুরকে না দিয়ে আপনাকে এঁকে দেওয়া উচিত ছিল। কী সব উল্টোপাল্টা বকছেন, ইনি কে? পুলকবাবু মিস্টার সান্যালের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন। ইতিমধ্যে ডান দিকে রাস্তায় দুটো নতুন গাড়ির আবির্ভাব হয়েছে, একটা পুলিশ জিপ আর একটা পুলিশ ভ্যান। জিপটা আমাদের কামরার পাশে এসেই থামলো। তার থেকে নামলেন ইন্সপেক্টর পটবর্ধন। এইবার পুলকবাবু প্রশ্নের উত্তরে ফেলুদা মিস্টার সান্যালের দিকে এগিয়ে গিয়ে দুই টানে তার দাড়ি আর গোফ, আর আরও দুই টানে তার পরচুলা আর চশমাটা খুলে ফেলে দিয়ে বলল, আপনার গা থেকে গোলবাহারের গন্ধটাও টেনে খুলে ফেলতে পারলে খুশি হতাম মিস্টার গোড়ে, কিন্তু ওই একটা ব্যাপার, ফেলু মিত্তির অপারগ। প্রডিউসার মিশাই ধরা পড়লে ছবি বন্ধ হয়ে যাবে, এ কথা আপনাকে কে বলল লালুদা? প্রশ্নটা করলেন পুলকবাবু। লালমোহনবাবু কিছুই বলেননি, কেবল ঘাড় গোঁজ করে গম্ভীর হয়ে বসেছিলেন। যদিও এটা ঠিক যে গম্ভীর হবার কারণ হলো জেট বাহাদুরের ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা। জেট বাহাদুরকে কেউ রুখতে পারবে না লালুদা, পুলকবাবু বলে উঠলেন। গোড়ে চুলোই যাক, গোল্লাই যাক, হাজতে যাক, যেখানে খুশি যাক, প্রডিউসার তো আর বোম্বেতে একটা নয়, চুনি পাঞ্চলি তো 1 বছর থেমে থেকে আমার পেছনে লেগে গেছে। দেখবেন আপনারা থাকতে থাকতেই নতুন ব্যানারে আবার কাজ আরম্ভ হয়ে গেছে। আজকে শুটিং অবশ্য সেই 1:30টায় বন্ধ হয়ে গেছে। গোরে আর নিম্মর হাত করা পড়েছে। নানা সাহেবের 9 লাখ হার পুলিশের জিম্মায় চলে গেছে। আজ যে এরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা ফেলুদা আগেই বুঝেছিল, আর তাই ও সকালে সিগারেট কিনতে যাওয়ার নাম করে ইন্সপেক্টর পটবদলের সঙ্গে দেখা করে পুলিশের ব্যবস্থা করে এসেছিল। গোরে নাকি এককালে একটানা 12 বছর কলকাতায় ছিল। শুধু ডন বস্কো নয়, সেন্ট জেভিয়ার্সও পড়েছে, তাই বাংলাটা সে ভালোই জানে। যদিও বম্বেতে সে সচরাচর হিন্দি, মারাঠি আর ইংরেজিটাই ব্যবহার করে। আমরা বসে আছি খান্ডারা ডাক বাংলার বারান্দায়। চমৎকার পাহাড়ে জায়গা, বাতাসে রীতিমতো ঠান্ডার আমেজ। বম্বের অনেকেই নাকি খান্ডালার চেঞ্জে আসে। সাফারির মাটন, দো পেঁয়াজি আর নান খাওয়া হয়ে গেছে আগেই। বম্বের অনেকেই নাকি খান্ডালায় আসে চেঞ্জে। সাফারির মাটন, দো পেঁয়াজি আর নান খাওয়া হয়ে গেছে অনেক আগেই। এখন বিকেল 4:30, তাই চা আর পকোড়া খাচ্ছে সকলে। আমাদের টেবিলে আমরা 3 জনেই বসেছি। পুলকবাবু ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে। এইমাত্র উঠে মেহরতরাও টেবিলে চলে গেলেন। অর্জুন মেহরতরার একটু যেন মনমরা ভাব, কারণ তার একটা কারণ হয়তো এই যে আজকের হিরোস হচ্ছে নিঃসন্দেহে প্রদোষ মিত্তির। ইতিমধ্যে অনেকেই ফেলুদার সই নিয়ে গেছে, এমনকি ভিলেন মিকি পর্যন্ত। সেকেন্ড হিরো যে ভিক্টর পেরুমাল তাতেও কোনো সন্দেহ নেই। ফেলুদা ভিক্টরকে আগে থেকেই তালিম দিয়ে রেখেছিল। বলেছিল, ঘোড়া নিয়ে যখন ট্রেনের ধারে পৌঁছাবে তখন ফার্স্ট ক্লাস কামরা দিয়ে একটু চোখ রেখো, গোলমাল দেখলে সোজা দরজা দিয়ে ঢুকে এসো। ফেলুদার 2 হাত মাথার উপর তোলা দেখেই ভিক্টর ধরে ফেলেছে গণ্ডগোলের ব্যাপার। আশ্চর্য, এত বড় একটা কাজ করেও তার কোনো তাপ উত্তাপ নেই। সে এরই মধ্যে আবার বাংলোর সামনে মাঠে
তার লোকজন দিয়ে 1 2 3 করে কুংফু অভ্যাস শুরু করে দিয়েছে। কি কি ব্যাপারটা হচ্ছে কি? লালমোহনবাবু এই এতক্ষণে প্রথম মুখ খুললেন। ফেলুদা ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল, ব্যাপারটা হচ্ছে কি, আপনি এখনো সেই তিমিরে, তাই তো? জটায়ু একটা গোবেচারা হাসি এসে মাথা নাড়াতে হ্যাঁ বোঝালেন। আপনার মনের অন্ধকার দূর করা খুব কঠিন নয়, তবে তার আগে গোড়ে লোকটাকে একটু বুঝতে হবে, তাহলেই তার কার্যকলাপটা বোধগম্য হবে। প্রথমেই মনে রাখতে হবে যে সে আসলে স্মাগলার, কিন্তু ডেক ধরেছে সম্ভ্রান্ত ফিল্ম প্রডিউসার। আপনার গল্প থেকে সে ছবি করছে। গল্পে আপনি শিবাজি কাশালে স্মাগলার থাকে বলে লিখেছিলেন। স্বভাবতই গোড়ে তার বিচলিত হয়ে পড়ে। তার মানে প্রশ্ন জাগে, আপনি শিবাজি কাশাল সম্বন্ধে কতদূর কি জানেন? কারণ সে নিজে স্মাগলার আর তার বাসস্থানও শিবাজি কাশাল। এটা জানার জন্য যে সান্যাল সেজে আপনার বাড়ি গিয়ে হাজির হয়, আপনার সঙ্গে আলাপ করে, সে বোঝে ভয়ের কোনো কারণ নেই। আপনি অত্যন্ত নিরীহ নির্লিপ্ত মানুষ এবং শিবাজি কাশলের ব্যাপারটা আপনার কাছে একেবারে কাল্পনিক। সেই সময় তার মাথায় আসে আপনার হাত দিয়ে বইয়ের প্যাকেটে 9 লক্ষ হার পাচার করার আইডিয়া। মালটা গড়ে পাঠাচ্ছিল তারই এক গ্যাংয়ের লোককে, যে খুব সম্ভবত থাকে শিবাজি কাশলারই 17 নম্বর তলার 2 নম্বর ফ্ল্যাটে। আপনি যদি ধরা পড়েন তাহলে দোষ দেবেন সান্যালকে, গোড়েকে নয়, তাই তো? অর্থাৎ সান্যালকে খাড়া করে গোড়ে নিজে থেকে থাকছে সেফ সাইডে। এদিকে হয়ে গেল গন্ডগোল। আপনি 50 লাখ টাকার হাড়ির বদলে চালান করে বসলেন আপনারই 5 টাকার দামের বই। সেই বইয়ের প্যাকেট নিয়ে লাল শার্ট অর্থাৎ নিম্ন শিবাজি কাশালের লিফট দিয়ে উঠছিল 17 তলায়। সেই সময় গোড়েরই কোনো প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোক নিম্নকে আক্রমণ করে প্যাকেট আদায় করার জন্য। নিম্ন তাকে খুন করে প্যাকেট যথাস্থানে চালান দিয়ে গা ঢাকা দেয়। এদিকে প্যাকেটে যে হার নেই সেই খবর পেতেই গোড়েকে চলে আসতে হলো। সে তো বুঝেছে কি হয়েছে। তার এখন দুটো কাজ করতে হবে, 1 হার ফিরে পেতে হবে, 2 আমাদের খতম করতে হবে। তার একমাত্র ভরসা যে আমরা লাইভ ডিভাইনের রহস্য ভেদ করে হারটা পুলিশের হাতে জমা দিইনি। গোড়ে এসেই বুঝল যে সান্যালের পুনরিভাবের প্রয়োজন হবে। সান্যালই যখন মালটা পাঠিয়েছিল তখন সান্যালকেই সেটা পুনরুদ্ধার করতে হবে, তাহলে গোড়ের নিজের ওপর কোনো সন্দেহ পড়বে না। কিন্তু গুলবাহার? বলছি সব বলছি। গুলবাহার সেন্টের ব্যাপারটা গোড়ের শয়তানি বুদ্ধির আশ্চর্য উদাহরণ। এটার জন্য যে কলকাতা থেকেই তৈরি হয়েছিল। সান্যাল মানি গুলবাহার আর গুলবাহার মানি সান্যাল, এ ধারণা অত্যন্ত আপনার মনে বদ্ধমূল হয়ে গেছিল, তাই নয় কি? হ্যাঁ, তা একরকম হয়েছিল বই কি। বেশ, এবার মনে করে দেখুন সেদিন গোড়ে আমাদের বৈঠকখানায় বসিয়ে কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। ভাবটা যেন আপনার জন্য টাকা আনতে গিয়েছে, কেমন? ঠিক। সেই ফাঁকে লিফটে ঢুকে 2 ফোঁটা গুলবাহার সেন্ট ছিটিয়ে দেওয়া কি খুব কঠিন ব্যাপার? উপর থেকে নিচ পর্যন্ত সব কটা তোলে শুকেও যখন কোনো সেন্টের গন্ধ পেলাম না, তখনই বুঝলাম যে গন্ধটা রয়েছে শুধু লিফটের ভিতরে। অর্থাৎ সেটা হচ্ছে মানুষের গা থেকে নয়, এসেছে সেন্টের শিশি থেকে। ঠিক সেইভাবেই লোক লাগিয়ে লোটাস সিনেমার সামনে গাড়ির জানলা দিয়ে হাত বাড়িয়ে কয়েক ফোঁটা সেন্ট গাড়ির সিটে ছিটিয়ে দেওয়া অতি সহজ ব্যাপার। ফেলুদা বুঝিয়ে দিল সত্যিই সহজ। লালমোহন বাবু যে ব্যাপারটা বুঝেছেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তবু তার মুখে হাসি ফুটছে না দেখে বেশ অবাক লাগলো। সেটা যে শেষ পর্যন্ত পুল্লবাবুর একটা কথাই ফুটবে সেটা কি করে জানবো? চা শেষ করে যখন শহরে ফেরার তোড়জোড় চলছে, সূর্যটা পাহাড়ে পেছনে নেমে যাওয়া হঠাৎ ঠান্ডা বেড়ে মাঝে মাঝে বেশ কাঁপুনি লাগিয়ে দিচ্ছে, তখন দেখি পুলকবাবু আমাদের দিকে ব্যস্তভাবে এগিয়ে আসছেন।
লালুদা, জেদ বাহাদুরের বিজ্ঞাপন পড়েছে শুক্রবার, কিন্তু তার আগে একটা ব্যাপার জেনে নেওয়া দরকার। কি ব্যাপার ভাই? আপনার কোন নামটা যাবে, আসল না নকল? নকলটাই আসল ভাই। একগাল হেসে বললেন লালভনবাবু। বানান হবে JATAYU, মিন্স জটায়ু। শুনলেন আজকের গল্প বোম্বাইয়ের বোম্বেটে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমরা খুবই তাড়াতাড়ি ফিরব অন্য নতুন কোনো একটি ভালো গল্প নিয়ে। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন।